স্বাগত জানাচ্ছি টিভেন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অপলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আর আজকে আমার সাথে আলোচনার জন্য অনলাইনে যুক্ত আছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স থেকে প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার, এবং আমার সাথে আরো যুক্ত আছেন আসালের ন্যাশনাল সেক্রেটারি করিম চৌধুরী। দুজন অতিথিকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনা করব, দুজন অতিথির পর্যালোচনা শুনবো আজকের দিনের বাছাই করা সংবাদগুলো নিয়ে। তবে তার আগে শুরুতেই আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর একাংশ আমি দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। শুরুতেই আলোচনায় থাকছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলার সিইও ইলন মাস্কের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব আরো তীব্র হয়েছে। ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন তিনি আমেরিকা পার্টি নামে একটি তৃতীয় রাজনৈতিক দল গঠন করছেন, যার উদ্দেশ্য দুই দলীয় ব্যবস্থার বিকল্প তৈরি করা। ট্রাম্প এই পদক্ষেপকে ট্রেন রেক বলে আখ্যা দিয়েছেন, যাকে আমরা বলতে পারি পুরোপুরি বিশৃঙ্খলা। সেই সাথে মাস্ককে নিয়ন্ত্রণহীন বলে কটাক্ষ করেছেন তিনি। এদিকে টেক বিলিয়নারও ছাড় দেননি, তিনি অ্যাপস্টেইন কাণ্ড নিয়ে ট্রাম্প প্রশাসনকে ট্রল করেছেন। তিনি দাবি করেন দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের ফাইলে ট্রাম্পের নাম রয়েছে। তবে বিচার বিভাগ এবং এফবিআই এর একটি মেমোতে জানানো হয়েছে অ্যাপস্টেইনের কোনো ক্লায়েন্ট লিস্ট নেই। এদিকে আজকের দিনের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ, নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে এরিক অ্যাডামস বর্তমান মেয়র যিনি, এবং সেই সাথে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো উভয়ই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একে অপরকে প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে বলছেন। তাদের এই দ্বন্দ্বে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থী জোহরান মামদানি। বিশ্লেষকরা বলছেন মধ্যপন্থী এবং ব্ল্যাক ভোটারদের মধ্যে বিভাজন হলে মামদানির জয়ের সম্ভাবনা আরো বাড়বে। কুমো এবং অ্যাডামস কেউই আপোষ করতে রাজি নন, যার ফলে মামদানি সমর্থিত প্রগতিশীল ঢেউ আরো জোরালো হচ্ছে। আজকের দিনের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ, সেটি হচ্ছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির দিকে অগ্রসর হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি জানান ইসরায়েল এবং হামাসের মধ্যকার 4টি মূল ইস্যুর মধ্যে 3টি সমাধান হয়েছে, এখন বাকি আছে কেবল একটি। সেনা প্রত্যাহারের ভৌগোলিক অবস্থান নিয়ে আছে মতভেদ। চুক্তি হলে 60 দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হবে এবং হামাস 10 জন জীবিত এবং 9 জন মৃত জিম্মি ফেরত দেবে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরপর 2 দিন হোয়াইট হাউসে বৈঠক করেছেন। তবে হামাস বলছে তারা স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলের সম্পূর্ণ সেনা প্রত্যাহার ছাড়া আর কিছুই মেনে নেবে না। এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন, দুজন অতিথিকে আমি আবারও স্বাগত জানাতে চাই। প্রফেসর ডক্টর মোস্তফা সারওয়ার, আপনাকে দিয়েই শুরু করব। সেটি হচ্ছে ইলন মাস্ক আমেরিকা পার্টি গঠন করার কথা বলছে। তিনি আসলে যেটি বলছে সেটি কি আসলেই আপনার কাছে কি মনে হয় যে এক ধরনের রাজনৈতিক উত্তেজনা থেকে বলছে, নাকি তিনি সত্যিই সামনের দিকে এরকম একটি পার্টি গঠন করতে পারে, এবং এটি আসলে ট্রাম্পকে ক্ষতিগ্রস্ত না করলেও কিংবা কতটুকু ক্ষতিগ্রস্ত করবে সেটা আপনি নিশ্চয়ই বলবেন। সেই সাথে দল হিসেবে রিপাবলিকানের ভেতরে কেমন প্রভাব ফেলতে পারে? এটা আমরা অতীতে দেখেছি যে আর কি এরকম রস পেরোর দলটা কিন্তু বেশ আর কি কিছুটা ওয়েভ সৃষ্টি করেছিল। এছাড়া ছোট ছোট আরো অন্যান্য দল যুক্তরাষ্ট্রে রয়েছে, দুটো বৃহৎ দল যেটা ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান পার্টি। এর বাইরে কিন্তু ছোট ছোট গ্রিন পার্টি এবং ইত্যাদি ইত্যাদি রয়েছে। কিন্তু এরা কখনোই লিবার্টারিয়ান পার্টি রয়েছে, এরা কিন্তু কখনোই খুব একটা মানে মানে তাদের আমরা নির্বাচনে বিজয় লাভ করা কিংবা একটা দেশের রাজনীতিতে একটা অবদান কিংবা একটা ঢেউ খেলানো, এটা তারা কখনো করতে পারেনি। এমনি একটা কনটেক্সটে যে মাস্ক যেটা চাচ্ছে আমেরিকান পার্টি, আমার যেন মনে হয় যে সে এ ব্যাপারে সিরিয়াস, কারণ সে একটা স্ট্র্যাটেজি বলেছে যেটা আমার দৃষ্টি কেড়েছে। সে বলেছে যে কতগুলো সিট হাউস এবং সেনেটে কয়েকটা সিটকে সে টার্গেট করবে এবং সেখানে প্রচুর অর্থ খরচ করবে। বিশেষ করে রিপাবলিকান প্রাইমারিতে যে রিপাবলিকান মেইন ক্যান্ডিডেট, তার অপোজিং যে প্রাইমারি ক্যান্ডিডেট, তাকে সে সাপোর্ট করবে থ্রু হিজ এপি পার্টি, আমেরিকান পার্টির মাধ্যমে। এটা হয়তো সে চেষ্টা করতে পারে, কিন্তু আমাদের যে অভিজ্ঞতা অতীতে আমরা যা দেখেছি, তাতে এই দল যে একটা কিছু করতে পারবে
বলে মনে হয় না পজিটিভ সাইডে, কিন্তু এটা হয়তো স্পয়লার হতে পারে। যেমন ধরুন যে ভালনারেবল, মানে যেহেতু খুব মার্জিনটা হাউসে, যে মার্জিন রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মার্জিন খুব সামান্য, আবার সেনেটেও তাই। কাজে এমনি একটা পরিস্থিতিতে সে হয়তো স্পয়লার হিসেবে কাজ করতে পারে। হয়তো রিপাবলিকান পার্টির কিছু সদস্য যারা মানে হাউসে আছে, তারা হয়তো তাদের সিট হারাতে পারে। সেনেটেও হয়তো একটা দুটো এরকম ঘটতে পারে, যেগুলো ভালনারেবল সিট ফর দ্য রিপাবলিকান। কাজেই তা হতে পারে, তাতে হয়তো যে ব্যালেন্স অফ পাওয়ার, যে মানে ব্যালেন্স অফ পাওয়ার চেঞ্জ হওয়ার বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে, তাতে এটা একটা অংশ, মানে অংশী হিসেবে কাজ করতে পারে, এটাই আমার মনে হচ্ছে। কিন্তু এর বাইরে আমার যেন মনে হয় যে লং টার্ম আমরা যদি দেখি, এটা শর্ট টার্মের ব্যাপার। লং টার্মের চিন্তা যদি আমরা করি, তাহলে ইলন মাস্কের আমেরিকান পার্টি কোনো কিছু করবে এবং কোনো কিছু মানে এখানকার রাজনীতিতে কোনো অবদান রাখবে বলে আমার মনে হচ্ছে না। জি, আমি একইভাবে একটু করিম চৌধুরী আপনার বিশ্লেষণও শুনবো, সেই সাথে আসলে ইলন মাস্ক কিংবা ট্রাম্পের আসলে এই ধরনের রেষারেষি, এটা আসলে সামনের দিনগুলোতে আমেরিকার রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? করিম চৌধুরী, আপনার ডিভাইসটি আনমিউট করতে হবে। যদি স্ট্রেট উত্তর দিতে যাই আপনার প্রশ্নে যে হাউ ইট উইল ইমপ্যাক্ট আমেরিকান পলিটিক্স এন্ড আমেরিকান লাইভলিহুড, সেটা হলো, দেখুন, ইলন মাস্ক কিন্তু ট্রাম্পের সহযোগী এবং ট্রাম্পের এই নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে ইলন মাস্কের যে অবদান শুধুমাত্র ফাইন্যান্সিয়ালি না, যে সে $250 মিলিয়ন বা $300 মিলিয়ন দিয়েছে সেটা না, মিডিয়ার ক্ষেত্রে এবং বিভিন্ন কলা কৌশলের ক্ষেত্রে ইলন মাস্কের যথেষ্ট অবদান রয়েছে। এখন ইলন মাস্ক যদি যে কারণে ট্রাম্পকে ডিভোর্স করেছে, আমি ডিভোর্স শব্দটা এই কারণে ব্যবহার করছি কারণ দে আর ভেরি ওয়ান্ডারফুল পেয়ার অফ পলিটিশিয়ানস ইন দ্য হোয়াইট হাউস, সো হি ডিভোর্সড। নাও ডিভোর্সের যে কারণটা সে দেখিয়েছে সেটা হলো ইলন মাস্কের যে বিগ বিউটিফুল বুলশিট অর বান্ডল অফ বুলশিট, যেটা বিল সে উপস্থাপন করেছে এবং পাশ করেছে এবং আইনে পরিণত হয়েছে ইতিমধ্যে, সেই ক্ষেত্রে অ্যারাউন্ড $4 ট্রিলিয়ন অফ ডেট আমাদের গায়ে চাপিয়ে দেওয়া হবে, যেটা ইলন মাস্ক একটা কনজারভেটিভ। আপনি জানেন যে রিপাবলিকানদেরকে আমেরিকার কনজারভেটিভ পলিটিক্স বলা হয়। কনজারভেটিভ বলতে শুধুমাত্র রিলিজিয়াস কনজারভেটিভ না, তারা অর্থনৈতিক দিক থেকেও খুব সাশ্রয়ী মতাবলম্বী এবং সেটা তারা খুব অর্থনৈতিক মিতব্যয়িতাকেই পছন্দ করে। অতিরিক্ত খরচ, এমনকি জনস্বার্থে যে সমস্ত খরচ করা হয় সেই ক্ষেত্রেও তারা বিরোধী। রিপাবলিকান পার্টির ইতিহাস যদি আপনি দেখেন আমেরিকাতে, তাহলে আপনি দেখবেন তারা সব সময় ব্যয় সংকোচন নীতিতে সমর্থন করে যায়, এবং সেটা ডোমেস্টিক্যালি বলেন আর ইন্টারন্যাশনালি, যেটা ফরেন পলিসিগত দিক থেকেই বলেন, তারা খুব কনজারভেটিভ সেই সব দিক থেকে। এবং তারা দেশের যে ঋণগ্রস্ততা, যেটা ডেবিট বলে থাকি আমরা, ডেট, যেটা ঋণী হওয়ার ক্ষেত্রে খুব একটা মনোযোগী দেন, যাতে করে সেই ক্ষেত্র থেকে দেশকে, ভবিষ্যৎকে অর্থনৈতিক দুরবস্থা থেকে রক্ষা করা যায়, আমাদের সঞ্চয় থাকে। ট্রাম্প যদিও নির্বাচনের আগে খুব সুন্দর করে বলে গেছে সে ইকোনমি দিকে খুব কনজারভেটিভ ইকোনমি প্রণয়ন করবে, এবং কনজারভেটিভ ইকোনমি প্রণয়ন করতে যে সে তার বিগ বিউটিফুল বুলশিটে যে জিনিসটা সে উপস্থাপন করেছে, সেই ক্ষেত্রে আপনার around 12 to 13 million American will lose healthcare. 1% American will get so much tax break. They will be so rich in exchange of millions of Americans go under the poverty. Because total tax benefit, এটা তাকে যারা নির্বাচনের ডোনেশন দিয়ে তাকে সার্বিক সহযোগিতা করেছে, তার মামলার খরচ চালিয়েছে, তার অর্থের যোগানদাতা, তাদেরকে এখন ব্যবসা দিয়ে ট্যাক্স ব্রেক দিয়ে, ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে তাদেরকে ট্যাক্স ব্রেক দিয়ে, মানে আমাদের থেকে ট্যাক্স করবে, আর তাদের বড় বড় ধনী যারা তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছে, বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তার বিরুদ্ধে যখন ক্রিমিনাল মামলা হয়েছে আপনার নিউ ইয়র্কে, আপনি জানেন যে নির্বাচনের আগেই হি ওয়াজ কনভিক্টেড 34 count of felony in business fraud and all many other things. So
ট্যাক্স ফ্রডের সাথেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কিন্তু যেহেতু সিটিং প্রেসিডেন্ট এবং নির্বাচনটা একটা কাছাকাছি সময়ে, সেই জন্য হয়তো ভার্ডিক্টটা ঘোষণা করা যায়। বাট whenever he will come out from the White House, he will face the same issue again. This is the way America works. Nobody above the law. So আপনার যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো তার যে এই বিগ বিউটিফুল বুলশিট দিয়ে সারা জাতিকে ঋণগ্রস্ত করছে, সেটাই তার বন্ধু এলন মাস্ক মেনে নিতে পারেন। কেননা তিনি জানেন যে তার এই যে এটা কুইট ফর প্রো যে পলিসিটা, যাতে করে তার ধনী বন্ধুদেরকে ট্যাক্স ব্রেক দিয়ে, ইনসেন্টিভ দিয়ে ধনী এবং দরিদ্রের মাঝে একটা বিশেষ গ্যাপ, বিশেষ ব্যবধান সৃষ্টি করা হচ্ছে। এবং আমরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদেরকে আপনারা ওয়ার্কিং ক্লাস পিপল বলে, ইনফ্লেশনের ফলে আমাদের কাছে সঞ্চয় বলতে কিছু নাই। আমরা এখন নিঃশেষ হওয়ার পথে যাবে আমেরিকা। যারা এখনো মধ্যবিত্ত বলে দাবি করে, মিডল ক্লাস বলে দাবি করে, ট্রাম্পের এই সময়টুকুতে ইনফ্লেশন এবং বিভিন্ন পণ্যের যে দাম বাড়বে, কনজিউমার্স গুড, যেটা আমরা বিলাসিতার কথা বলছি না, শুধুমাত্র জীবনে বেঁচে থাকার জন্য যে হেলথ কেয়ার কস্ট, যে খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো জোগাড় করতেই অনেক ফ্যামিলিকে দেউলিয়া হয়ে যেতে হবে, তাদের সঞ্চয় শেষ হয়ে যাবে। এই কথাটা আপনাদের অনুষ্ঠানে বারবার বলছি আমাদের লোকজনকে, টু টাইটেন দেয়ার বেল্ট, সেভ সাম মানি, the rainy days are ahead of us under Trump, ahead of all the middle class American. So whatever you see, whatever you can, please say. সে যে কারণে ডিভোর্স করেছে এলন মাস্ক, সেটা হলো যে আমেরিকার অর্থনীতিকে দেউলিয়ার পথে সে যেতে চান না। যার ফলে সে বলেছে যে সে রিপাবলিকানদের বিরুদ্ধে যে সমস্ত লোকজন এই বিলে ভোট দিয়েছে, তাদের বিরুদ্ধে তিনি টার্গেটেড ওয়েতে, তাদের বিরুদ্ধে প্রাইমারিতে অন্যান্য রিপাবলিকানদেরকে সরাবেন। আমেরিকা পার্টি যেটা করবে, এটা কতটুকু টিকবে জানি না, বাট it will play an important role in America to change the political dynamics. আমি সোজা কথায় যদি বলি, যদি এলন মাস্ক যা কিছু বলছে তা সে করে এবং সত্যিকার অর্থে তার কথার ক্ষেত্রে থাকে, ট্রাম্পের কোন রকম বুলিং, তার ডিন্যাশনালাইজ করা, তাকে আফ্রিকাতে পাঠিয়ে দেয়া, সে আফ্রিকান ইমিগ্রেন্ট, সাউথ আফ্রিকার ইমিগ্রেন্ট, ওই বুলিং এর কাছে সে যদি মাথা নত না করে, এবং করার কোনো দরকারও নাই, he can do his business in America, around the world, from South Africa too, because his business, not only American army, every army wants his business, all the military forces, defense forces, his business. Forget about this minor Tesla business. His business is Starlink, that all military people use, internet and satellite business. So তাকে ধমক দিয়ে যদি না থামাতে পারে, সে যদি না থামে, আলোচনা করে, ব্যবসা দিয়ে, যে ট্রাম্প কিন্তু ওই যে বললাম কুইট প্রো কো, সে এটা দিয়ে হয়তো বড় ধরনের বিজনেস দিয়ে তাকে আবার ঘরের ভিতরে অন্তত শাট আপ করে দিতে পারে। ট্রাম্প ডাজ ইট এভরিহোয়ার, আপনি জানেন। এবং এই ক্ষেত্রে যদি শাট আপ করতে না পারে, তাহলে মধ্যবর্তী নির্বাচন রিপাবলিকান পার্টির জন্য তাদের নিজেদের ভিতরে একটা বড় ধরনের বিপর্যয় আসবে, যেটা ডেমোক্রেটরা এখন থেকে চেষ্টা করা উচিত টু অর্গানাইজ। এবং এই মিড টার্মে যদি কোনো আমরা ট্রাম্পের শক্তি, যেটা কংগ্রেশনাল সিট দিয়ে হয়, রিমেম্বার হোয়াইট হাউস কুড নট ডু এনিথিং মাচ। অধ্যাদেশ জারি করে আমেরিকায় খুব বেশি দিন তাৎক্ষণিকভাবে কিছু করা যায়, ইট গোজ টু কোর্ট, ইট গোজ টু কংগ্রেস, এন্ড কংগ্রেস এটাকে বলে যেখান থেকে বাজেট যায় এই সমস্ত কার্যকর করার জন্য। সেই ক্ষেত্রে যদি ফান্ডিং বন্ধ করে দেয় কোনো প্রজেক্টের জন্য, তাহলে ট্রাম্প ও যে আতুর করে বন্দী হয়ে যাবে। যার ফলে ডেমোক্রেটদের উচিত এই মুহূর্তে টু অর্গানাইজ বেসড অন দিস বাজেট, বেসড অন $12 to $13 million will lose healthcare. The safety net is destroyed for Americans and needy American. Many people will die without treatment, without food and basic human needs. যার ফলে ডেমোক্রেটদের এখনই উচিত মাঠে নামা, অর্গানাইজ করা গ্রাসরুট লেভেলে, এবং মধ্যবর্তী নির্বাচনকে এদেশের রাজনীতির ভবিষ্যতের দিক পরিবর্তনের একটা দিন হিসাবে টার্গেট করে এখন থেকে কাজ করা উচিত। আর আমাদের কমিউনিটির জন্য, আমরা যারা মধ্যবিত্ত, আমরা যারা নিম্নবিত্ত, আমরা যারা খেটে খাওয়া মানুষ, তাদের প্লিজ control your expense, save some money for daily days. In America,
The golden days are here for rich people. The devastation is on our way because of Trump's ruling, Trump's bill. Many people will lose their house. Many people will lose their life saving. Many people will die without treatment. We must organize, we must register to vote and control Donald Trump's White House power in midterm. This is the advice for our communities and middle class and poor class America. জি, করুণ চৌধুরী, আমরা আপনার পর্যালোচনা শুনছিলাম। আমরা পরবর্তী বিষয়ে যাব আলোচনার জন্য। এর মধ্যে প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আপনি কি কিছু যুক্ত করতে চান? না, আমি যে বাজেট যেটা হয়েছে, মানে আমি করিম চৌধুরীকে দারুণ শ্রদ্ধা করি। হ্যাঁ, উনি অনেক জিনিস বলেছেন এবং তাতে যে ওনার যে মানে একটা দলীয় ওরিয়েন্টেশন রয়েছে তার আলোকই উনি বলেছেন এবং আমি ওটাকে দারুণ শ্রদ্ধা করি। কিন্তু আমি যখন বাজেটটাকে দেখলাম, বাজেটে কিন্তু আপনি যদি দেখেন যে ট্যাক্স ব্রেক দেওয়া যে হয়েছে, সেটা উনি ঠিকই বলেছেন যে টপ 1% সবচেয়ে বেশি পাবে, কিন্তু মিডল ক্লাসকেও একটা বিরাট ট্যাক্স উনি ব্রেক দিয়েছেন এবং মানে যারা আর নিচের দিকে যারা আছে, যারা ট্যাক্স দেয় না, হ্যাঁ, তারা তো এই ট্যাক্স ব্রেকের মধ্যে পড়ছে না, যেহেতু তারা ট্যাক্স দিচ্ছে না। কিন্তু যারা ট্যাক্স দিচ্ছে তারা কিন্তু তাদের পেচেকে লক্ষ্য করবে আগামীতে যে তারা একটা ব্রেক পেয়েছে, সবাই ব্রেক পেয়েছে। কিন্তু সমস্যা হলো যে নিচের দিকে যারা মানে 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 যারা ট্যাক্স দেয় না, তাদের কি অবস্থাটা? তাদের অবস্থাটা জটিল। এটা মানে করিম চৌধুরী যে বলেছেন যে মেডিকেড যে কেটে দিচ্ছে এবং স্ন্যাপ যে ফুড সাপোর্ট বন্ধ করে দিয়ে মানে খুব রেস্ট্রিক্টেড করছে, এর ফলে হবে কি যে নিম্ন আয়ের যে লোকগুলো কিংবা যাদের আয় খুবই মার্জিনাল, মোস্ট অফ দেম ডোন্ট পে ট্যাক্স, এই গ্রুপটার মানে নেগেটিভ হয়ে যাচ্ছে। সবাই মধ্যবিত্তরা গেইন করবে, মানে 1% সবচেয়ে বেশি গেইন করবে, কিন্তু সবচেয়ে নিচের যারা, তাদের যদি আপনি মেডিকেড এবং স্ন্যাপে তারা যেটা হারাবে সেটাকে যদি আপনি এর হিসেবে ধরেন, তাহলে এই নিম্নবিত্ত লোকের জন্য এটা নিচে চলে যাচ্ছে, এটা নেগেটিভ হয়ে যাচ্ছে, এটা এর হিসেব। কিন্তু অন্য যে কম্পোনেন্ট যেটা ইনফ্লেশনের প্রশ্ন করিম চৌধুরী বলেছেন, সেটা বাজেটের চেয়েও সবচেয়ে বেশি সেটা আসছে ট্যারিফ থেকে। ট্যারিফ হলো সেখানে সবচেয়ে ডমিনেন্ট ফ্যাক্টর এবং সেটা এখনো আমরা ততটা দেখছি না। কিন্তু অনেক অর্থনীতিবিদদের ধারণা হলো যে সম্ভবত আরো একটা কোয়ার্টার অপেক্ষা করতে হবে, মানে another 3 to 4 months after that it will impact, যে আমরা দেখব যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে এবং সেটা যে কি পরিমাণ বাড়বে এবং তার যে ইম্প্যাক্ট কতটা হবে সেটা নির্ভর করছে যে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফের ব্যাপারে ওনার মানে ফাইনাল সিদ্ধান্ত কি। এখনো কিন্তু ফাইনাল সিদ্ধান্ত আসেনি। আপনারা জানেন দর্শক মন্ডলী যে বাংলাদেশ সের জন্য 35% উনি ট্যারিফ ধার্য করেছেন, হুইচ ইজ লট হায়ার। কারণ আমাদের আগে গার্মেন্টস সেক্টর, যেটা যুক্তরাষ্ট্রে মানে সবচেয়ে বেশি গার্মেন্টস রপ্তানি করতো বাংলাদেশ থেকে, সেখানে ট্যারিফ ছিল অ্যাবাউট 17 to 18%। আমি এক্সাক্ট নাম্বারটা আমার খেয়াল নেই, কিন্তু ইট ইজ ইন দ্যাট ভিসিনিটি। কিন্তু সেটা এখন জাম্প করে হয়ে যাচ্ছে 35%, এবং সেটা এখানে মার্কেটিং করার ব্যাপারে সেটা একটা সমস্যা হতে পারে। এবং আমরা দেখছি আমাদের অনেক প্রতিদ্বন্দ্বী যে দেশগুলো, বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী, তাদের অনেকের আমি দেখেছি 25%, কারো 20%, আবার কারো একটু বেশিও দেখেছি আমাদের থেকে। কাজে এটা এখনো প্রেডিকশন করা যাচ্ছে না যে কি হবে, কিন্তু যুক্তরাষ্ট্রের ডোমেস্টিক ব্যাপারে যে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেজন্য যেটা করিম চৌধুরী বলেছেন যে আমাদের খরচের ব্যাপারে সাবধান হওয়া উচিত। কিন্তু আমার ধারণা যে এই জন্য যে একটা একদম মানে আমরা বরিশালের ভাষায় বলি যে আমার ভাঙা ঘর খালে পড়ে যাবে, সেরকম পরিস্থিতি হবে বলে আমার মনে হচ্ছে না। দাম বাড়বে, কিন্তু কত বাড়বে তা বলা যাচ্ছে না, এবং তাতে যে ইম্প্যাক্টটা খুব মারাত্মক হবে তাও আমার মনে হচ্ছে না। এটা নট লাইক গ্রেট ডিপ্রেশন,
ওরকম হবে না। কিন্তু আমরা যদি সাবধান থাকি, দর্শক মন্ডলী, আমরা যদি খরচের ব্যাপারে সাবধান হই, তাহলে হয়তো আমরা যদি এই দ্রব্যমূল্যের বেড়ে যায়, ইনফ্লেশনটা হয়, সেই সময়টা আমরা পার করতে পারবো। এবং আমার মনে হয় যে আমাদের বাঙালি যারা জনগোষ্ঠী যারা এখানে আসছেন, তারা যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং মিতব্যয়ী, এবং তারা তাদের বুদ্ধিমত্তাকে খাটিয়ে তারা এই যাত্রা যে কষ্ট হতে পারে সেটা থেকে আমরা কিন্তু মানে নিজেদেরকে রক্ষা করতে পারবো, এটাই আমার মনে হচ্ছে। আমাকে যদি একটু সুযোগ দেন মোস্তফা ভাইয়ের কথার, জি, একটু নিশ্চয়ই, আমি জবাব নিশ্চয়ই। দিতে যাব না, আমি একটু অ্যাড করতে চাই। ওনার সাথে জবাব দেওয়ার মতো দুঃসাহস আমার নাই। উনি প্রফেসর ইকোনমি আমার চেয়ে অনেক ভালো বুঝেন। আমি বলবো, আপনি সম্ভবত রেফার করছেন সল্টের কথা, স্টেট এন্ড লোকাল ট্যাক্স রিলিফ প্রোগ্রামের কথা বলছেন। না না, ওটা বলি না, সল্ট আমি বলি। তাহলে যেটা বলছেন ওভারটাইমের উপরে ট্যাক্স ব্রেক, এবং যেটা ওই যে টিপসের উপরে ট্যাক্স ব্রেকের কথা বলছেন। না, আমি বলছি ভাই, যে উনি যে- একটা জিনিস যদি আমরা চিন্তা করি যে এই যারা রেস্টুরেন্টে কাজ করে টিপসের উপর নির্ভরশীল, অথবা যারা ওভারটাইম করে, তারা কোন ধরনের ক্যাটাগরি, তাদের ইনকাম লিমিট কত এটা আপনি জানেন? বা উইচ ক্যাটাগরি দেয়ার হ্যান্ড টু মাউথ, তাদেরকে আপনি বলছেন ট্যাক্স ব্রেক দিবেন। আরে বেটা, ও তো 7 দিনে কাজ করতে হয়, ওভারটাইম করতে হয়, জাস্ট টু ব্রিং দ্য ফুড ফর হিজ ফ্যামিলি। হোয়াট ইউ আর ব্রেকিং দ্যাট? যে ইনফ্যাক্টটা সবাই আমরা হাইড করে যাচ্ছি, আপনি একটু বলছেন, অনেক ধন্যবাদ, যে ইনফ্লেশন যেটা নিয়ে যাবে আমাদের পকেট থেকে, সেটা যদি 100% ট্যাক্স ব্রেকও দেয়া হয়, 100,000 ইনকাম যেটা নাই, around in average those people will be most impacted. Their income is 60,000 and below household. They will be seriously impacted because তাদের সেভিং থেকে খাওয়া শুরু হবে, তাদের গড় ভাড়া বেড়ে যাবে, তাদের দৈনন্দিন জীবনের আয় বেড়ে যাবে, খরচ বেড়ে যাবে, তারা সার্ভাইভ করতে পারবে। এই যে আরেকটা জিনিস বলা হচ্ছে যে সল্টের কথা, আমাদের লোকজন অনেকেই খুবই খুশি যে আগে যেখানে $10,000 ছিল সেখানে এখন সেটা 40,000 করে দেয়া হয়েছে। আরে তোমাকে তো 40,000 করে দেয়া হয়েছে তোমার এককে, কিন্তু তোমাকে তো ট্যাক্সটা করতে হবে, সবকিছু দেখাইতে হবে। আলটিমেটলি তোমার ইনকাম কত হচ্ছে, তোমার তো ব্যয় অনেক গুণ বেড়ে গেছে। আসুন, আপনি ট্যারিফের কথা আপনি বলছেন, যে বাজেটের কথা আমি বলবো না, বাজেটে এরকম কোনো প্রেসার দেয়া হয়। বাজেটে যখন আমি দুটো প্রসঙ্গ আনবো এই ক্ষেত্রে, ট্যারিফস ইজ এ পার্ট অফ বাজেট। বাজেট যখন করছে, ইনকামটা তারা প্রজেক্টেড দেখাইছে কোত্থেকে আসবে, যে এই ট্যারিফস থেকে বড় ধরনের ইনকাম আসবে। এই ট্যারিফ যখন বেড়ে যাবে, এখানকার ব্যবসায়ীরা 30% যখন ট্যারিফ দিবে, কারণ এই ট্যারিফটা তো ম্যানুফ্যাকচারার দিবে না, ম্যানুফ্যাকচারার উইল ইম্পোজ অন দ্য ইম্পোর্টার, and importer will impose on the retailer, retailer will impose on us, you and I. তো যার ফলে 35%টা কিন্তু 135% হয়ে যাবে এই কত রিটেইলার পর্যন্ত আস্তে আস্তে। আপনারা আমরা যারা প্রান্তিক ভোক্তা, তাদের কাছে আস্তে আস্তে সেটা কিন্তু আর 35% থাকবে। যার ফলে যেই পরিমাণ আমাদেরকে বলা হচ্ছে শান্ত রাখার জন্য সল্ট এবং বিভিন্ন ধরনের ব্রেক দিয়ে যেটা করা হচ্ছে, সেটা কিন্তু তার চেয়ে কয়েক গুণ বেশি তুলে নেওয়া হবে আন্ডার দ্য নেম অফ ট্যারিফস, টোলস, ট্যাক্স, অল দোজ থিংস। যার ফলে জনগণের হাতে একটা বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের হাতে ইনফ্লেশনের কারণে কোনো টাকা সঞ্চয় তো হবেই না, তারা বরংস তাদের লাইফ স্টাইল মেনটেন করতে পারবে না, এবং দিন দিন খরচ করতে করতে হয়তো দেখবেন যে তাদের কত বড় কার কি সঞ্চয় আছে সেটা আমি জানি না, within 2 years most of the family, middle class family, will turn to a poor family. They will go to the welfare. But do we have the welfare system? He cut all the safety net. Not all, they have said they are controlling the fraud, but যে অবস্থায় আজকে বাজেট করা হয়েছে, যে অবস্থায় ইমপ্লিমেন্টেশনের করা পলিসি করা হচ্ছে, আজকে দেখেন ট্যাক্স আছে। কিছুদিন আগে যদি ফিমাকে এভাবে ধ্বংস করা না হতো, যদি কোনো প্রত্যেকটা ফেডারেল, যেটা এভিয়েশন অথরিটি থেকে শুরু করে ফেডারেল যে সমস্ত ওয়েদার ফোরকাস্টিং এজেন্সি রয়েছে, এই সমস্ত জায়গায় যদি কাটছাট না করা হতো, টেক্সাসের মতো জায়গায় এত বড় বিপর্যয় ঘটতো না। ওয়েদার ফোরকাস্টটা সেখানে বলতে পারতো, ইমার্জেন্সি পিপল কুড গো দেয়ার। এখন কি হচ্ছে, ফিমা নাই, ফেডারেল ফোরকাস্টাররা যারা ওয়েদার ফোরকাস্ট নিয়ে করে থাকেন, যারা ইমার্জেন্সিতে ওই সমস্ত এলাকাগুলোতে যায় রেস্কিউ করতেন, তারা কেউ নাই, সে ফায়ার করে দিচ্ছে। আর সবচেয়ে দুর্ভাগ্য হলো, আজকে দেখেন সুপ্রিম কোর্টকে রিপাবলিকানরা কোথায় নিয়ে গেছে। সুপ্রিম কোর্ট আজকে গ্রিন সিগন্যাল দিল, বললো যে ট্রাম্প
can slash as much as federal employment he wanted to, because he is authorized to do this thing. তাকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে আজকে সুপ্রিম কোর্টে। অতএব কোর্টটাকে এখানে কিভাবে দলীয়করণ করে আজকে কোথায় নিচ্ছে, আমি কথা অন্যদিকে সরাবো না, শুধু এটা বলবো যে এই বাজেট বিল এবং ট্রাম্পের যে পলিসি, এই পলিসির মধ্য দিয়ে এদেশের গণতন্ত্রকে হুমকির মুখে ফেলা হচ্ছে, এদেশের মানুষকে নিয়ে খেলা হচ্ছে, এবং খেলা হচ্ছে রিপাবলিকান, ডেমোক্রেটিক, non-affiliated political, everybody, all the state will be victimized. মোস্তফা ভাই দেখুন, আপনার এলাকায় যখন মেডিকেড কাট হয়ে যাবে, সমস্ত ক্লিনিক গুলো বন্ধ হয়ে যাবে, হসপিটাল বন্ধ হয়ে যাবে, নার্সিং হোম বন্ধ হয়ে যাবে, ফার্মাসি বন্ধ হয়ে যাবে, হেলথ কেয়ার সাপোর্ট যেগুলো সিস্টেম, এগুলো বন্ধ হয়ে যাবে, থাকবে না, কারণ দেয়ার ইজ নো মানি টু স্পেন্ড। What we are doing then? You putting that town from payroll, you are just exploiting that town from payroll tax, their income, tax revenue. And আপনার কাছে যদি ইনকাম না থাকে, আপনি বোধে স্টোরে যে এক গ্লাস মিল্ক কিনতে পারবেন না, একটা চিপস কিনতে পারবেন না, কাপড়ের স্টোরে যায় বাংলাদেশে তৈরি একটা শার্ট কিনতে পারবেন না, বিকজ ইউ ডু নট হ্যাভ এমপ্লয়মেন্ট ইনকাম। ইট উইল ক্রিয়েট সোশ্যাল আনস্টেবিলিটি ইন কমিউনিটিস দ্যাট উইল জাম্প a lot of psychiatric and social issues, including crime, will go up. People will go to the suicide. I'm worried about the future of this community. That's why I'm warning everybody. It could be মানুষে অনেকে বলতেছে যে এটা অতটা বিভৎস হবে না যেটা আপনিও বললেন। I hope not. But get ready for the dark days ahead of us under Trump. জি, আমরা দুজন অতিথির পর্যালোচনা শুনছিলাম, অসংখ্য ধন্যবাদ। আমি প্রফেসর ডক্টর মোস্তফা স্যার একটু নিউ ইয়র্কের বিষয়ে আসবো। আজকের দিনে খুব আলোচিত আরেকটি সংবাদ, নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে বর্তমানে যে মেয়র রয়েছেন এরিক অ্যাডামস এবং সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো উভয়ই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একজন আরেকজনকে সরে দাঁড়াতে বলছেন, এবং আমরা দেখছি যে কেউই আসলে আপোষ করতে রাজি নন। দুজনের একজনও যদি সরে না দাঁড়ায়, তাহলে সামনের দিকে পরিস্থিতি কি হতে পারে? না, দুজনের মানে একজনের যদি সরে না দাঁড়ায়, তাহলে তো মানে মামদানি, জোহরান মামদানি, ওখানে তার বিজয় একদম নিশ্চিত। এর আগে কথা ছিল যে এদের মধ্যে একটা কম্প্রোমাইজ হবে এবং তখন হয়তো নির্বাচনটা একটু চ্যালেঞ্জ হতে পারে। হ্যাঁ, তখন হয়তো শিওর হওয়া যেত না যে মামদানি উইন করে যাবে, কিন্তু এরা যদি মানে মামদানির বিপক্ষের ভোটগুলোকে এরা যদি বিভক্ত করে ফেলে, তাহলে মামদানি নির্বাচনে জয়লাভ করবে বলেই এখন কিন্তু সেই জিনিসটা, কিন্তু এটা কিন্তু কয়েকদিন আগেও বোঝা যায়নি, তখনও মনে হচ্ছিল যে তারা একটা কম্প্রোমাইজে আসবে, কিন্তু সময় ঘনিয়ে যাচ্ছে, ব্যালট থেকে নাম আর সরানো যাচ্ছে না। কাজে আমার যেন মনে হচ্ছে যতই দিন গড়িয়ে যাচ্ছে মামদানির পরিস্থিতি বেটার হয়ে যাচ্ছে, এবং সেটার একটা ইঙ্গিতও কিন্তু আজকেই আমরা পেয়েছি, যখন হোয়াইট হাউসে ক্যাবিনেট মিটিং হচ্ছিল ওপেন টেলিভিশনে, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে আমি দুবার শুনেছি, উনি দুবার বলেছেন যে মামদানি উইন করলে পরে যে তার যখন অর্থ প্রয়োজন হবে সেটা ডোনাল্ড ট্রাম্পকেই দিতে হবে, এবং ডোনাল্ড ট্রাম্প সেটা দেবে কিনা মানে সে তার মানে আর কি পাওয়ারের কথা বলছিল যে হি ক্যান স্টপ ইট। এটা আমি প্যারাফ্রেজ করেছি, আমি তার ভাষাটা বলতে পারলাম না আপনাদের মানে দর্শক মন্ডলী, আই জাস্ট প্যারাফ্রেজ। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওই কথায় আমার যেন মনে হলো যে ওনার কাছেও ইনফরমেশন আছে যে মামদানি ইজ উইনিং। কাজে আমার যেন মনে হচ্ছে যে এই ভদ্রলোক মানে উইন করে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আমি একটা জিনিস বলবো যে উনি যে জিনিসগুলো বলেছেন, যে ডোনাল্ড ট্রাম্প আজকে সমালোচনা করেছেন যে গ্রসারি স্টোর, হ্যাঁ, যে উনি 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 নিজে মানে প্রাইস কন্ট্রোল করবেন। প্রাইস কন্ট্রোল ইজ এ কন্ট্রোভার্সিয়াল থিং, হ্যাঁ, যেটা আমরা দেখছি যে মানে ইউএসএসআর এবং অন্যান্য যে দেশগুলো সোশ্যালিস্ট কান্ট্রিগুলোতে যে প্রাইস কন্ট্রোল করতো, সেই প্রাইস কন্ট্রোলে কিন্তু আমরা দেখছি তার নেগেটিভ ইম্প্যাক্ট, এবং তারপরে যে ওসব জায়গাতে যে গণ অভ্যুত্থান হয়েছিল ওই 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 তার ওটা ছিল ওয়ান অফ দ্য
মেইন কম্পোনেন্টস। জি এটা আমাদের প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, আমি আবারও আসবো আপনার কাছে, আপনাকে একটু থামাতে হচ্ছে, অত্যন্ত দুঃখিত, একটি বিরতির সময় হয়ে গেছে। দুজন অতিথি সঙ্গে থাকবেন, দর্শক আপনারাও সঙ্গেই থাকুন। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার এবং করিম চৌধুরী, দুজন পলিটিক্যাল অ্যানালিস্ট আমার সাথে উপস্থিত রয়েছে, আমার সাথে যুক্ত আছেন অনলাইনে। প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, বিরতিতে যাবার আগে আপনার পর্যালোচনা শুনছিলাম নিউ ইয়র্কের মেয়র নির্বাচন নিয়ে। জি বলুন। হ্যাঁ, মানে যে মামদানির তো বিজয়ের সম্ভাবনা খুবই এখন, যতই দিন যাচ্ছে এটা আরো ক্লিয়ার হচ্ছে। আমার যেন মনে হচ্ছে যে ওই দুজনের কোনো এবং এরিক অ্যাডামস, তারা হয়তো দুজনেই আলটিমেটলি প্রতিদ্বন্দ্বিতা করবে। তাহলে তো মামদানি হয়ে যাচ্ছে। আর যদি তারা একজন প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে হয়তো পিকচারটা কিছুটা চেঞ্জ হয়ে গেলে মামদানির বিজয়ের সম্ভাবনা রয়েছে। এখন কথা হলো যে মামদানির যে ওনার যে পলিসিস গুলো, সেগুলো যুক্তরাষ্ট্রে ইমপ্লিমেন্টেশন করা যাবে কিনা। আপনার মানে দর্শক মন্ডলী, যে তার যে পলিসিস গুলো, সেজন্য যে খরচ হবে, সেই খরচটা অনেক কিভাবে জোগাড় করবেন। এটা সাধারণত আসে ট্যাক্স, মানে যেটা সিটি ট্যাক্স এবং সিটির অন্যান্য বিভিন্ন ফিজ গুলো দিয়ে, আর আসবে ফেডারেল গভর্নমেন্টের একটা বিরাট কম্পোনেন্ট। তাদের যে তারা টাকা অ্যালট করে, যে ডলার অ্যালট করে, সেটাও কিন্তু সেখানে একটা বিরাট ভূমিকা রাখে। এখন যদি উনি নিউ ইয়র্ক শহরে সমাজতান্ত্রিক ব্যবস্থাগুলো কায়েম করার চেষ্টা করে, উনি যদি ধরুন যে ভাড়ার উপরে একটা বিরাট কন্ট্রোল করে দিলেন, বাড়ি ভাড়ার উপরে, উনি যদি দ্রব্যমূল্য মার্কেট প্রাইসিং না হয়ে উনি যদি একটা মানে দাম ধরে দেন, তাহলে মানে যে দোকানগুলো রয়েছে, যে গ্রসারিজ গুলো আছে, তারা কিভাবে চলবে? তাদের তো একটা প্রফিট আছে, তারা কেনাকাটা করে এবং বিক্রি করে। সেখানে আপনি যদি ইন্টারফেয়ার করতে যান, মানে মানে সমাজতান্ত্রিক দেশগুলোতে যেটা হয়েছে ইউরোপে, এবং সবগুলো কলাপস করে গেছে, তেমনি যদি করা হয় ওখানে, তাহলে এদের অবস্থাটা কি হবে? এবং যে বাড়তি খরচ হবে সিটি অফ নিউ ইয়র্কের, সে টাকাটা উনি ট্যাক্স যদি বাড়িয়ে দেন, তাহলে যদি যে ধনিক শ্রেণী যারা আছে, মানে আমি জানি যে নিউ ইয়র্ক সিটির যে ট্যাক্স পেয়ারদের সবচেয়ে বড় অবদান আসছে ওয়াল স্ট্রিটে যারা কাজ করে। তারা যদি সিদ্ধান্ত নেন যে আমরা এখানে থাকবো না, আমরা অন্য স্টেটে চলে যাবো, অন্যান্য স্টেট গুলো কিন্তু দাঁড়িয়ে আছে, অন্য শহরগুলো, তারা কিন্তু তাদেরকে লিওর করার চেষ্টা করছে যে আমাদের এখানে আসো, আমরা ইত্যাদি ইত্যাদি ব্রেক দেব। যদি বাই চান্স, এটা হচ্ছে আমি বলছি না, যদি তাই হয়, তাহলে নিউ ইয়র্কের যে ট্যাক্স রেভিনিউ তো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমনি একটা পরিস্থিতিতে যদি ফেডারেল গভর্নমেন্ট তার যে অবদান রাখে, সেটাও যদি বন্ধ করে দেয় ডোনাল্ড ট্রাম্প, এবং সেটা সে অলরেডি থ্রেট করছে, তাহলে মামদানির অবস্থাটা কি হয়ে যাবে? আমার যেন মনে হচ্ছে যে মামদানি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এবং আমি তাকে পছন্দ করি একটা খুব সিলি ব্যাপারে, যেমন উনি মীরা নায়ারের ছেলে, কাজে আমি যেহেতু মীরা নায়ারের ছবি দারুণ পছন্দ করি, এই জন্য তার প্রতি, এবং হি ইজ ভেরি হাইলি এডুকেটেড। সে যে কলেজে গেছে, বাউডিন কলেজ, ওটা খুবই মানে এলিট এবং খুব ভালো কলেজ, কাজে তার লেখাপড়াও খুব ভালো, হি ইজ ইন্টেলিজেন্ট। আমার যেন মনে হয় যে উনি নির্বাচিত হওয়ার পর হি উইল মুভ টুয়ার্ড দ্য সেন্টার। ওনার যে জিনিসগুলো উনি করার চেষ্টা করবেন, কিন্তু উনি অ্যাকোমোডেশনও করবেন, এবং তার মাধ্যমে হয়তো উনি ওনার যে মানে যে পলিসিস গুলো, তার যেগুলো খুব গুরুত্বপূর্ণ পলিসিস গুলো, সেগুলোকে উনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। আর মধ্য টাইপের যে পলিসিস গুলো, সেগুলোকে উনি হয়তো কম্প্রোমাইজ করবেন। জি, কিন্তু জনসমর্থন থাকলেও আসলে তার জন্য নির্বাচনের সামনের দিকের আসলে স্টেপ গুলো অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। আপনার জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনার পর্যালোচনা। আমি একটু করিম চৌধুরী আপনার কাছে আসবো, সময় খুবই কম, আমরা যেহেতু শেষের দিকে চলে এসেছি, আমি একটু গাজার বিষয়টা আনতে চাচ্ছি আলোচনায়। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দিকে অগ্রসর হচ্ছে এরকম একটা ইঙ্গিত দিয়েছে আমেরিকার একজন বিশেষ রাষ্ট্রদূত, তবে হামাস বলছে স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলের সম্পূর্ণ
সেনা প্রত্যাহার ছাড়া তারা আর অন্য কোনো কিছুই মেনে নিবে না। হামাসের দাবি অনুযায়ী স্থায়ী যুদ্ধবিরতি কিংবা সম্পূর্ণ সেনা প্রত্যাহার আসলে কতটা বাস্তবসম্মত দাবি? এই যখন আমি গাজার উপরে যাওয়ার আগে একটু নিউ ইয়র্ক সিটি নিয়ে দুটো শব্দ যোগ করি। খুব ছোট করে, কারণ হাতে সময় কিন্তু খুব কম। মামদানি জয়ী হবেন যদি আমরা সবাই ভোট দেই এবং আমাদের ভোটাধিকার আমাদের স্বার্থে প্রয়োগ করি, কোন কায়েমি স্বার্থের পক্ষে না গিয়ে কোন রকম ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে যদি সিটি পরিচালনার দায়িত্ব তার হাতে দেই, তাহলে দেখবেন আমি মোস্তফা ভাইয়ের সাথে একটু দ্বিমত হবো এখানে, যে ব্যয়ের কথা সে প্ল্যান করেছে, শুধু তাকে এক্সপ্লেইন করতে হবে how the money will come and where the money will come, how he will do his budget, save money from big loopholes, the city money is going somewhere else, and invest in right way which will change the livelihood of poor and working class American, working class New Yorker. এটাই বলবো, এবং তার পক্ষে আমরা এখনই সবাই কাজ করা উচিত, একদিনও বন্ধ থাকা উচিত না। কমো এবং এরিক অ্যাডামের জগাই বা যাই হোক না কেন, তাদের দুইজনেরই পলিসি, দুইজনেই একজন ফেডারেলি ইনডাইক্টেড ক্রিমিনালস, যদিও কোর্টে তার কেস ড্রপ করা হয়েছে। ট্রাম্পের সাথে এগুলো এগেইন আমি বলবো যে কুইট ফর টু, এবং এরপরে যে আরেকজন আপনি জানেন যে কমো গভর্নর পদ হিসেবে সরে আসছেন। আমরা দুইজনকে একজন ইনডাইক্টেড, একজন রিজাইন করতে হয়েছে, 13 জন। আমি আর কি বলবো এই বিষয়ে জানাতে চাই না, এটা লজ্জা। তারা দুজনেই ডেমোক্র্যাট। অতএব ডেমোক্র্যাটদেরকে বলবো, তাদের নেতৃত্ব তারা বাছাই করেছে নির্বাচনের মধ্য দিয়ে, গেট রেডি টু ভোট এন্ড ইলেক্ট জওরান মামদানি ফর ইউর নেক্সট মেয়র। আসছি গাজার কোথায়। গাজায় আর কিসের যুদ্ধবিরতি? যুদ্ধবিরতি দিয়ে কি হবে? গাজার কি কোথাও ধ্বংসযজ্ঞের বাকি আছে? অতএব আমেরিকা এবং ইসরায়েল মিলে যে প্ল্যান করেছে গাজাকে ধ্বংস করে দেয়ার, তারা ধ্বংস করে দিয়েছে। এখন তারা যুদ্ধবিরতি করে চলে আসবে টু অ্যাভয়েড দ্য এক্সপেন্স অফ ক্লিন আপ দ্যাট ডিস্ট্রাকশন। অতএব হ্যাঁ, যুদ্ধবিরতি হবে খুব তাড়াতাড়ি, কেননা তাদের যে যুদ্ধের মূল উদ্দেশ্য, গাজাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মিলিয়নস অফ পিপল আর হোমলেস এন্ড এট দ্য বার্থ অফ দ্যাট ফ্যামিন। সেখানে গাজাকে আর যুদ্ধবিরতির বাকি নাই, গাজার কিছুই নাই। হামাস ধ্বংস করব, হামাস ধ্বংস করব, এই যে একটা প্রিটেন্স, এই যে একটা প্রিটেক্স ব্যবহার করা হচ্ছে। হামাসের আর আছে কি? সেখান তো গাজার তো প্রত্যেকটা ইঞ্চিতে, পুরা প্যালেস্টাইনের প্রত্যেকটা ইঞ্চিতে এখন ইসরায়েলের দাপট, ইসরায়েলিদের দাপট। সেখানে কোনো প্রতিরোধ কিন্তু নেই। আজকে বলছেন যে একটা বোমা ফুটে কয়েকজন, ওদের 5 জন সৈন্য মারা গেছে। বোমাটা ফুটেছিল কারা সেটাও তো আমরা জানি না। এত যুদ্ধের পর যেখানে মানুষ খাদ্যের অভাবে মরে যাচ্ছে, পানির অভাবে মরে যাচ্ছে, শিক্ষার অভাবে মরে যাচ্ছে, যেখানকার মানুষের মাথা গোজার ঠাঁই নাই, তারা আবার অস্ত্র দিয়ে রাস্তায় আপনাদেরকে হত্যা করার চিন্তা করবে? তারা তো অস্ত্র না, তারা তো আপনাদের কাছে খাদ্য চাচ্ছে। আপনারা খাদ্যের জন্য ডাকে নিয়ে বোম্বিং করছেন। অতএব যুদ্ধবিরতির যে প্রস্তাব আসছে, এটা যদি হয় সেটা ইসরায়েল এবং আমেরিকার স্বার্থেই এবং তাদের টার্মেই হচ্ছে। ওই দিক থেকে গাজার পক্ষ থেকে, হামাসের পক্ষ থেকে অথবা আরব ওয়ার্ল্ডের পক্ষ থেকে যেই শক্তি দরকার ছিল, সেখানে বার্গেনিং পাওয়ার, দে আর ইন জিরো। দে ডু নট হ্যাভ এনি বার্গেনিং পাওয়ার, দে আর হেল্পলেস, দে আর কর্নার্ড। এবং এখন যেটা করবে, যে চুক্তির যে শর্ত দেবে তা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই, যদি তারা সেটা মানে। আর মানার কোনো দরকার আছে বলে ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেন, শান্তির স্বার্থে মানা দরকার হয়তো আছে, না মেনে উপায় নাই, কোথায় যাবে না। কিন্তু এটা কোনো সহাবস্থান, সমতার ভিত্তিতে বা উইথ ডিপ রুটেড রেসপেক্ট এন্ড ডিগনিটি, ওটা আর গাজাবাসীদের জন্য নাই, মধ্যপ্রাচ্যবাসীদের জন্য নাই। একটা দেশ হয়তো ধ্বংস করা হয়েছে, আগামীতে এর এক্সাম্পল হিসেবে যদি আশেপাশের আরো দেশকে আক্রমণ করে ধ্বংস করে, হয়তো এভাবেই ঘটনা ঘটবে। কেননা উই আর স্ক্যাটার্ড, এরা মিডল ইস্টার্ন আর স্ক্যাটার্ড, they do not have enough a strong voice to challenge against that kind of aggressions, Israeli aggressions. এবং আমেরিকার পলিটিশিয়ানরা একটা বিশাল অংশ আমেরিকার মাঝে, আমেরিকার জনগণের মাঝে খুবই ফুলে ফেঁপে উঠছে আমেরিকার সাপোর্টের কারণে। আমেরিকা কেন যাচ্ছে? যেখানে ট্রাম্প নির্বাচিত হয়েছে বলছে আমেরিকা ফার্স্ট, আমেরিকা ফার্স্ট, আমেরিকা ফার্স্ট। Why we spend $3 billion in one night bombing Iran? Why? What is American interest? Just they say death to America, that's all.
They are not attacking us. So why? And why Americans are paying their tax dollars for Israel every year? $3+ billion yearly money they are doing. What we are getting from Israel. So we need to understand our economy. American people need to understand their economy, what we are giving. When Trump is trying to save money, save America, he is imposing tariffs while all the earning money, a huge amount of money going to a specific country who is doing a lot of aggression, violating international rules, laws, and humanitarian laws. So এই ক্ষেত্রে আমেরিকানদেরকে আগামী সময়ে ভোট দেওয়ার ক্ষেত্রে পলিসি, দেশের পলিসি, রাষ্ট্রীয় পলিসি এবং ফরেন পলিসি কি হবে, ডোমেস্টিক এবং ফরেন পলিসি কি হবে, সেই দিক থেকে একটু উই নিড টু হ্যাভ এ সিরিয়াস ডিসকাশন. উই নিড টু হ্যাভ এ সিরিয়াস ডিসকাশন অন আওয়ার ফিউচার, আমেরিকাস ফিউচার and role in international politics and issues. জি, করিম চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। করিম চৌধুরী, প্রফেসর ডক্টর মোস্তফা সরোয়ার, দুজনকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। জি দর্শক, ধন্যবাদ জানাবো আপনাদেরকে। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।